সবাইকে আমন্ত্রণ। সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল দিলদার। বাগেরহাটে হযরত খান জাহান আলী রহমতুল্লাহর মাজারের দিঘিতে ফাতেমা নামে 7 বছরের এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির, আর তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সোমবার রাত 8:30টার দিকে দিঘির মহিলা ঘাটে এই ঘটনা ঘটে। শিশু ফাতেমার মা একজন মানসিক প্রতিবন্ধী বলে জানা যায়। শিশুটি মায়ের সাথেই মাজারে থাকতো। স্থানীয়রা জানায় শিশুটি দিঘিতে গোসল করতে নামলে তাকে টেনে নিয়ে যায় কুমির। তার চিৎকার শুনে শুরুতে মাজারে থাকে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সাথে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসও। বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক মোহাম্মদ বাতেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন আমরা সবাই পানিতে লাফাই পড়েছি, ওই হাত দেখে এরকম হাত নাচাচ্ছিল, এরকম করছিল। তখন কুমিরের মুখী বাচ্চাটা, কিন্তু কেউ আনতে পারিনি। মেলা দূর নিয়ে চলে গেছে, মেলা গভীর পানিতে। কুমির আমরা 25-30 হাত পর্যন্ত দেখতে পাচ্ছি। এখানে একবার বাচ্চারই জায়গায় দিছিল, পরে যে ডুব দিচ্ছে, ঢিল মারছি, কোন দিকে যে চলে গেছে বুঝতে পারিনি। এই দুর্ঘটনার বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা এবং উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন? এই সময়টি শিশুটি মাজার ঘাটেই, যেহেতু তার চশমার জন্য অবস্থা চলাফেরা, সে এখানেই মাজার ঘাটে গোসল করতে নেমেছিল বলে যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। ঠিক সে সময়ই বিপত্তিটা ঘটে। কুমিরটি এই ঘাটের আশেপাশেই ছিল। স্বাভাবিকভাবে এই কুমিরটি এই ঘাটের আশেপাশে যে চলাফেরা করে, সেটা স্থানীয়রা ধারণা করছে যে সেইভাবেই কুমিরটি হয়তো আশেপাশেই ছিল, যে কারণে পানির শব্দে হয়তো কুমিরটি কাছে এসেই এই বাচ্চাটিকে। সংসদ সদস্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বন বিভাগের যে ওয়াইল্ড লাইফ টিম, সেটিও খুলনা থেকে এসেছে। তারা আসলে সবাই মিলেই চেষ্টা করেছে। এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখনই ছোট 2টি নৌকায় করে স্থানীয় যারা এখানকার স্থানীয় ভাষায় যাদেরকে বলা হয় যে খাদেম বা ফকির, তারা এটি উদ্ধারের জন্য চেষ্টা করছে। ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এইটি দেখা যাচ্ছে যে সেই দিঘির ঘাট। এখান থেকেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে ছোট নৌকায় তারা সেটি উদ্ধারের জন্য চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত এই চেষ্টা অব্যাহত আছে। যদিও এই শিশুটিকে উদ্ধারের কোনো আমরা এখনো পর্যন্ত উদ্ধারের সম্ভব হয়নি, বা সেটি চেষ্টাটা সেটা অব্যাহত রয়েছে। তবে আশা করছেন যে এখনো আমরা দেখছি শত শত মানুষ আছে, তারা প্রার্থনা করছেন এবং আশা করছেন দ্রুত যাতে এই শিশুটির মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়। তিতুমির, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। নিশ্চয়ই আমিন, সবারই একই প্রত্যাশা শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে এবং একই সাথে এখানকার নিরাপত্তা নিয়েও নিশ্চয়ই নতুন করে ভাববেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে পুলিশ। অন্যদিকে ব্যাংকের বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে আলতাফ হোসেনকে। সকাল থেকেই টানটান উত্তেজনা মতিঝিল দিলকুশার ব্যাংকপাড়ায়। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের প্রবেশ ঠেকাতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে জড়ো হয় কয়েকশো আন্দোলনকারী। দিতে থাকেন নানা স্লোগান। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন। বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য, না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেনেড দিয়ে এখানে একটা
স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। অভিযোগ উঠেছে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইসলামী ব্যাংকের দখল প্রতিহত করারও ঘোষণা দেন তারা। এই ইসলামী ব্যাংক ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য একজন পেসিস্টকে আবার এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। আমাদের চোখের সামনে সেই ইসলামী ব্যাংক নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লুটতরাদের হাতে চলে যাবে, এটা আমরা হতে দেব না। পরে সংবাদ সম্মেলনে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, ছুটিতে পাঠানো এমডিকে পুনর্বহাল এবং গভর্নরের পদত্যাগ সহ 5 দফা দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এস আলমের যে শেয়ার আছে সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার কাছ থেকে ব্যাংকের মালিকানা ফিরে এনে যারা ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক ছিলেন তাদের কাছে যাতে করে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হয়। এদিকে পরিচালনা পর্ষদের সভা ডাকা হলেও তা অনুষ্ঠিত হয়নি। এক পর্যায়ে অনলাইনে সভা করার প্রস্তুতিও নেওয়া হয়, অনুমতিও আসে বাংলাদেশ ব্যাংক থেকে। খবর আসে প্রশাসনের পক্ষ থেকে অনলাইনে পর্ষদ সভা করতে চাপ দেওয়া হচ্ছে, যদিও বিষয়টি অস্বীকার করেন ভারপ্রাপ্ত এমডি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে যখনই কোনো মব হয় ওনার এখানে আসে, সৌজন্য শাখাতে আমাদের কাছে আসে। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ব্যাংক, বলছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশিদ আলমের নিয়োগের সিদ্ধান্ত সঠিক। যেহেতু ক্যাম্পাসের বাইরে যে কোনো ঘটনা সেটা বাংলাদেশ ব্যাংকের দেখার বিষয় না, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখছে বিষয়টা, তারা এই বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে বের করে দেয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। অধ্যাপক জুবাইদুর রহমানের পদত্যাগের পর গেল সপ্তাহে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারত থেকে পুশ-ইনের চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অন্তত 4 বার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করেছে দেশটি। এটি বন্ধে দিল্লিকে ঢাকা থেকে আবারও কূটনৈতিক পত্র পাঠিয়েছে। এটি উল্লেখ করে প্রয়োজনে রাজনৈতিক যোগাযোগের কথাও জানান তিনি। বলেন, আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসছেন 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্তারা। রোববার গভীর রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ অন্তত 10 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিনের সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেনাপোলের সাদিপুর সীমান্ত ঘেঁষা কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। সেই থেকে সীমান্তের শূন্য রেখে অবস্থান করছে সেই 10 জন। এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা ও দিনাজপুর সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা করেছে ভারত। মূলত পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে বিজেপি জেতার পর থেকে এমন অপচেষ্টা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত ঢাকা নানা পর্যায়ে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। 3-4 বার আমি শুনেছি যে পুশিনের একটা অ্যাটেম্প্ট হয়েছে, সেখানে বিজিবি খুব শক্ত ভূমিকায় ছিল এবং প্রতিহত করেছে এবং এইটাই কন্টিনিউ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন কিন্তু ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি ইতিপূর্বে পুশিনের ব্যাপারে। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে। ভারতের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইতিবাচক কথা বলেছে যে তারা পুশিন তারা করবে না। প্যারাডাইম শিফটের কথা আমরা শুনছি যে তারা তাদের ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কীরকম হবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তটা যেন ইতিবাচক হয় সেটা আমরা আশা করব, এবং যদি সেটা ইতিবাচক না হয় সেটা তো অবশ্যই আমরা তাদের সাথে পলিটিক্যাল পর্যায়ে, ডিপ্লোম্যাটিক পর্যায়ে আমরা কথা বলবো। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার অবদানের কথা স্মরণ করে যে বিবৃতি দিয়েছে ভারত, তা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে এটা প্যারাডাইম শিফট হিসেবে দেখি না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেটা সর্বজন স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সকলেই জানে। তো সেটা তো আগের থেকে হওয়া উচিত ছিল আমি মনে করি। তো ওনারা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই। উই ওয়েলকাম ইট হোল হার্টেডলি।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয়ের ব্যাপারেও আশাবাদী সরকার। ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ অত্যন্ত শক্ত কন্টেন্ডার, এই নির্বাচনে অত্যন্ত ভালো অবস্থানে আমরা আছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সময়ে শুরু হলো রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার কার্যক্রম। সোমবার আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেছেন আদালত। তবে আসামি সোহেল বিস্ময়করভাবে ডলার নামে একজন এই ঘটনায় জড়িত বলে দাবি করে বলেন তাকে যেন ধরা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন এমন দাবি মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা। মঙ্গলবার এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মামলায় মোট সাক্ষী 18 জন। আলোচিত এই মামলার বিচার 1 মাসের মধ্যে শেষ করতে চায় সরকার। মশক নিধন কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং 5 কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং 5 কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হলে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এতে প্রধানমন্ত্রী বলেন মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশে এই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের LLC এর অর্থায়নে হওয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি মেয়রের এই সফর। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক হয়েছে। তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি 3 জুন প্রতিবেদন দেবে। অ্যাটর্নি জেনারেল বলছেন 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ফৌজদারি অপরাধ। প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। 1 নবজাতকের মায়ের করা মামলা তদন্ত করছে পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আসামিরা যেন ছাড় না পায় এজন্য তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে সিআইডি। বিষয়টি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়। একটা মামলা মাত্র হয়েছে, সিআইডি টেক আপ করেছে, এটা তদন্তের ব্যাপার আছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তো অ্যাকশনে যাবে। এটা আইনের পার্ট, পুলিশের পার্ট। আমরা লুক আফটার করবো, আমরা দেখব। এর আগে আদ্দিনে নবজাতক মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে দীর্ঘ বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে যুক্ত করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফাইসাল সিদ্দিকীকে। 3 জুনই তদন্ত রিপোর্ট জমা হবে মন্ত্রণালয়ে। কেউ চিন্তাই করতে পারে না একটা পরিবারের 6 জন শিশু, নবজাতক শিশু, এবং তারা দম বন্ধ হয়ে মারা গেল আমাদের অবহেলা, আমাদের ব্যবস্থাপনার অভাবের কারণে। হচ্ছে দুঃখজনক ঘটনা তো হতে পারে না। এবং আমি নিজে এই কারণেই এরকম একটি ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আমি বলেছি যে আইনগতভাবে যেন কেউ কোনো কারণে প্রকৃত অপরাধীরা যেন কোনো পার না পেয়ে যায়। প্রতিবেদনটি আরও গতিশীল হওয়ার জন্য, আরও প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। তদন্ত হবে 3 দিনের ভিতরে, সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। কমিটির রিপোর্টগুলোর মধ্যে যদি কোনো অসামঞ্জস্য থাকে সেগুলো তখন আমরা কারেকশন করার সুযোগ পাবো। এবং এর অর্থ হলো যে একদম 100% ইম্পার্শিয়ালিটি। একটা কমিটি করে দিলাম, সেই কমিটির তো কিছু জিনিস নজর এড়াও যেতে পারে। আরেকটা কমিটির বোর্ড, মেডিকেল বোর্ড করার মতো আরেকটা কমিটির হয়তো সেটা খুব স্ট্রংলি নজরে আসলো। স্বাস্থ্যমন্ত্রী বলেন আদ্দিন হাসপাতালে বেকারির অনুমোদন দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সভায় যোগ দেন। বলেন 1 সপ্তাহের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের হাতে প্রফেশনাল আছে, মাঠ লেভেলে আছে, রিএজেন্ট আছে, আরো প্রয়োজন হবে। এগুলো আগামী সপ্তাহের ভিতরে আমরা কালেক্ট করব। কথা হলো উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু। স্বাস্থ্যমন্ত্রী জানান ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রতিটি সরকারি হাসপাতালে আলাদা কর্নার করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ হয়। এ সময় রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।
1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। 60-এর দশকের ছাত্র রাজনীতিতে উত্থান। 1967 থেকে 69 সাল পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি। 69-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তোফায়েল আহমেদ। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদার আসনে আসীন হয়েছে। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার দায়িত্ব পালন করেন মন্ত্রী হিসাবে। তোফায়েল আহমেদ সবশেষ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বেলা 3টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিকেলে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে। সেখানেই তাকে গোসল করানো হয়। সেখানে রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণীর পেশার মানুষ তাকে শেষবার দেখার চেষ্টা করেন। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, একটি স্বাধীন দেশের নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই। আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা যেন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যেতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। বাদ মাগরিব তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় তোফায়েল আহমেদের জানাজার নামাজ। এতে অংশ নেন অসংখ্য মানুষ। আত্মার শান্তি কামনা করি এবং তিনি বাংলাদেশ যতদিন আছে তোফায়েল আহমেদরা ততদিন বেঁচে থাকবে। দেশের ক্রান্তি লগ্নে তোফায়েল ভাইদের মতন লোক অযত্নে অবহেলায় তারা চলে গেছে। তাকে দাফন করার আগে তাকে গার্ড ও মনার যাতে দেওয়া হয় এবং তাকে যাতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধি করা হয়। আজকের প্রেক্ষাপটে তো অনেক ধরনের কথা হয়, আমি সেগুলো বলবো না। আমি শুধু বলবো যে তোফায়েলের আত্মার শান্তি কামনা করছি। জানাজা শেষে তার মরদেহ হিমঘরে রাখা হয়। মঙ্গলবার নেওয়া হবে নিজ নির্বাচনী এলাকা ভোলায়। সেখানে জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নজর দেব আন্তর্জাতিক খবরে। লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, লেবানন এবং গাজায় সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। মধ্যস্থতাকারীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ইরান। লেবানন এবং গাজায় চলমান সামরিক আগ্রাসন রেড লাইন অতিক্রম করলে ইসরায়েলের বিরুদ্ধে ফের সরাসরি যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড IRGC। এছাড়াও জানানো হয়, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে অবরোধের পাশাপাশি বাব এল মান্দেব সহ অন্যান্য ফ্রন্টগুলোকে সক্রিয় করার লক্ষ্যে কাজ করছে ইরানের প্রতিরোধ ফ্রন্ট। পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালকদের উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেন রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে একটি দলের বট বাহিনী। রিজভী বলেন, বেকার নয় বরং কর্মসংস্থান তৈরি করে বিএনপি সরকার। এ সময় মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর নিন্দা জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, ঢাকা শহরের শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই রিকশা, ভ্যান, অটো চালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আপনাদের রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটাকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। নিজের ছোট ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন এবং অফিস দখল করে নেওয়ার অভিযোগ করলেন ডিএস এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মোহাম্মদ দিন ইসলাম।
রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, ফোন দিয়ে চাঁদা দাবি এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার জন্য নানা রকম হুমকি দিয়ে আসছিল রাসেল। এ বিষয়ে রাজধানী চকবাজার থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় রাসেল সন্ত্রাসীদের নিয়ে তার প্রতিষ্ঠান দখল করে। এ সময় অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মালামাল লুট করে। গোডাউন থেকে আমদানিকৃত প্রায় 85 লাখ টাকার ইন্টারনেট অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় প্রশাসনের মাধ্যমে বেদখলকৃত অফিস এবং গোডাউনের দখল ফেরত এবং যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ডিএস গ্রুপের কার্যালয় 114 কাজী নজরুল। আমার ছোট ভাই রফিকুল ইসলাম রাসেল কতিপয় গুন্ডা পান্ডা নিয়ে আমার ডিএস এন্টারপ্রাইজ 20 বিকেট আইল্যান্ড আগানাবডির অফিসটি তালা ভাঙিয়ে প্রবেশ করে এবং মাল লুট করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নতুন কোর্ট এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। জিয়াউর রহমানের জীবনের উপর আলোচনা সভা শেষে দোয়ার আয়োজন করে তারা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ বলেন, বিএনপির 60 লাখের বেশি কর্মী মামলা হামলা মাথায় নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।